তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, তাই প্রথম ব্লগ করব সেটা ভগবানের উদ্দেশ্যে। তো ভগবানের উদ্দেশ্যে জয় জগন্নাথ বলে এই ব্লগটা শুরু করছি। জয় জগন্নাথ বললাম কেন? জয় জগন্নাথ বলছি কারণ আমি গেছিলাম পুরী। তো পুরী গেছিলাম আর জয় জগন্নাথের নাম বলবো না, সেটা কখনো হয়? তো পুরী কিন্তু শুধু সমুদ্রের জন্য বিখ্যাত তা নয়, পুরীতে অনেক কিছু দেখার জায়গা আছে, অনেক সাইট সিইং আছে। যেরকম পুরী মন্দির হচ্ছে সব থেকে স্পেশাল, সমুদ্র, পুরী মন্দির, এগুলো হচ্ছে পুরীর স্পেশালিটি। পুরীর চারপাশে সাইট সিইং গুলো অনেক বেশি আছে এবং সেই সাইট সিইং গুলো শুধু দেখলেই হবে না, তার ইতিহাসগুলোও জানতে হবে। শুধু দেখলাম চলে এলাম সেটা ঠিক মজার মধ্যে আসে না। এই ব্লকে কিন্তু সেই সাইট সিইং গুলোও দেখাবো এবং সাইট সিইং গুলোর ইতিহাসগুলোও বলবো। তো চলো শুরু করি আমার এই জার্নিটা। তো দেখতে পাচ্ছ উড়িষ্যা ট্যুরিজম, তার মানে উড়িষ্যা সরকারের বাস এটা। তো গভর্নমেন্টের বাসে টিকিটই কেটেছিলাম ঘুরতে যাওয়ার জন্য। এই বাসে কোনারক সহ ভুবনেশ্বরে কিছু কিছু স্পেশাল জায়গা দেখা যাবে, লিঙ্গেশ্বর মন্দির, তারপরে গৌতম বুদ্ধের মন্দির, নন্দনকানন তো আছে। এই ওটিটিসির বাসে তোমরা টিকিট অফলাইন এবং অনলাইনেই পেতে পারো। অনলাইনে হলে তোমরা udisaBooking.com-এ বুক করতে পারবে এবং অফলাইন হলে স্বর্গদুয়ার থেকে কিছুটা দূরে তার বুকিং অফিস আছে, সেখান থেকেও তোমরা বুক করতে পারবে। সব একই প্যাকেজ, অনলাইনে যা দাম অফলাইনেও তাই দাম। 535 টাকা থেকে প্যাকেজ শুরু, বিভিন্ন 5-6টা প্যাকেজ আছে, বিভিন্ন জায়গার প্যাকেজ আলাদা আর প্রাইসটাও আলাদা। আর এই ট্যুরগুলোতে আমি মনে করি প্রাইভেট বাসগুলি থেকে এই গভর্নমেন্টের বাসগুলিতে যাওয়া বেশি দরকার, কারণ প্রাইভেট বাসে কোনো টাইমের ঠিক নেই, তার লোকেরও ঠিক নেই, কীরকম ভাড়ারও ঠিক নেই। গভর্নমেন্ট বাসে কিন্তু তার স্পেসিফিক ভাড়া আছে এবং সব কিছুই টাইমে টাইমে হবে এবং সব জায়গাগুলোই দেখাবে। আর তো গভর্নমেন্টের ফেসিলিটি তো আলাদা, তোমরা বুঝতেই পারছো। প্রাইভেটে সেই ফেসিলিটিগুলো পাবে না, হয়তো এর থেকে কম দামে পেয়ে যেতে পারো। ফেসিলিটিগুলো কিন্তু গভর্নমেন্ট বাসে বেশি পাবে। প্রাইভেট বাসেও যেতে পারো, অটো করেও যেতে পারো এবং প্রাইভেট কারেও যেতে পারো, সব রকম সুবিধা আছে। আমি গেছিলাম ওটিডিসির বাসে। এই ওটিডিসি বাসটা ছাড়ে সকালে, ছাড়ে 12 ঘন্টা ট্যুর থাকে। সকাল 6:30টায় আমার বাস ছিল, পান্থনিবাসে এই বাসটি ছেড়েছিল। তো পান্থনিবাস থেকে এই বাসটি ছাড়ে, আবার রাতে ফেরার সময় পান্থনিবাসেই ড্রপটা করে। তো 12 ঘন্টা জার্নি। 25-30 মিনিট হাঁটার পরে আমাদের বাস থেকে ব্রেকফাস্টের একটা টাইম ছিল, 10-15 মিনিটের মতো। সেখানটায় আমরা টিফিন করে নিই। টিফিনটা বেশ ভালো ছিল, আমি ধোসা খেয়েছিলাম, বাকি আমার বন্ধুরা পুরি খেয়েছিল। বিভিন্ন রকমের টিফিনের সুবিধা কিন্তু ছিল সেখানটায়। তো তোমাদের পছন্দ মতো খেতে পারো। আমরা যে জায়গাগুলো ঘুরবো, যে 6টা-7টা জায়গা ঘুরবো, তাদের এন্ট্রি টিকিট আছে। তো এই এন্ট্রি টিকিটগুলো আমাদের কাটার জন্য অনেক লাইনে দাঁড়াতে হয়, টাইম যায়। এর থেকে বেটার হবে তোমাদের বাসে যে গাইড থাকবে তাকে সমস্ত এন্ট্রি টিকিটের পয়সা দিয়ে দিলে ওরা তার কেটে রাখবে, তোমরা শুধু এন্ট্রি করবে। ওরা টিকিটের সমস্ত রকমের খরচ ওরা বহন করবে, কিন্তু টিকিটের পয়সাটা যত হবে বলে দিবে। তো টিকিট কাটবে ওরাই, তোমরা শুধু বিনা চাপ নিয়ে ঘুরতে থাকো। টিকিট কাটার দায়িত্ব কিন্তু ওদের, শুধু পয়সাটা দেওয়ার দায়িত্ব তোমাদের। প্যাকেজ কিন্তু টিকিটের পয়সা নেই। তো টিকিটের পয়সা তোমাকে আলাদাভাবেই তোমাকে দিতে হবে, যে গাইড থাকবে তাকেই পুরো পেমেন্ট করে দিবে। আর কিছু কিছু জায়গায় কিন্তু টিকিট লাগে না, ফ্রি টিকিট থাকে। তো বাসে যে গাইডটা থাকবে সে কিন্তু খুব ভালো আর খুব ইম্পর্টেন্ট ঘোরার ক্ষেত্রে। তো প্রথমে গেছিলাম দেউলি পাহাড়ে অবস্থিত একটা জায়গা, যেখানে এই বড় বাস যায়নি, একটা ছোট ট্রাভেলার বাসে গেছিলাম। তো সেটাও কিন্তু সরকারি বাস এবং ফ্রিতে নিয়ে গেছিলো। আর পাহাড়ের উপর 4টি বৌদ্ধ মূর্তি আছে, 4টি বৌদ্ধ মূর্তি চারদিকে আছে। আর এইটা কিন্তু শান্তির জায়গা হিসেবে পরিচিত। আর এই শান্তির জায়গা আগে কিন্তু অনেকটা অত্যাচারী জায়গাও ছিল। তো তার ইতিহাস বলবো। 1972 সালে এটি তৈরি করা হয়েছিল, জাপানের একটি সংস্থার সাহায্য নিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। এই যে 4টি গৌতম বুদ্ধ বিভিন্ন রূপে কিন্তু আছে, কেউ কোনটা শুয়ে আছে, কোনটা দাঁড়িয়ে আশীর্বাদ দিচ্ছে, এগুলো তোমরা এনজয় করে নেবে, দেখবে। পিছনে কিন্তু একটা শিব মন্দির আছে, যেটা আমি যাইনি। আর মন্দিরের উপরে দাঁড়ালে একপাশে দেখতে পাবে একটা নদী। তো সেই নদীর কিন্তু ইতিহাস ভয়ঙ্কর। আর সেই নদীকে আগে কিন্তু রক্ত নদী বলা হতো, মানে ব্লাড রিভার। তো পুরো নদীটা কিন্তু রক্তে ভর্তি ছিল। কেন ছিল? আমরা সবাই ইতিহাসে অশোকের সম্বন্ধে জানি। সেই অশোক কিন্তু আগে কিন্তু অত্যাচারী ছিল আর এবং নির্মম একটা রাজা ছিল। কলিঙ্গ যুদ্ধের সময় এখানে, কলিঙ্গ যুদ্ধ যেহেতু এখানেই হয়েছিল উড়িষ্যা এবং বিহারের মধ্যে, তখনকার উড়িষ্যার নাম ছিল কলিঙ্গ আর বিহারের নাম ছিল মগধ। আর সেই মগধের রাজা ছিল সেই অশোক। 261 সালে এই যুদ্ধে অশোক এতটা নির্মম ছিলেন যে নিজের তলোয়ার দিয়ে প্রায় 1 লক্ষ মতো সৈন্যকে হত্যা করেছিল। যদিও এটা ইতিহাসে আছে, কত সৈন্য স্পেসিফিকভাবে তো জানা যায়নি, প্রায় 1 লক্ষই ধরে রাখো। সেই যে 1 লক্ষ সৈন্যের রক্ত সেই নদী দিয়েই গেছিল, সেই নদীর জল পুরো লাল হয়ে গেছিল, মানে রক্তে লাল হয়ে গেছিল। সেই জন্য সেই নদীর নাম হয়েছিল ব্লাড রিভার বা রক্ত নদী। তো এইসব দেখে অশোকের মনের একটা পরিবর্তন দেখা যায়। তখন অশোক আর যুদ্ধ না এবং সেই শান্তির জন্য বৌদ্ধ ধর্ম গ্রহণ, তখন থেকে এই নদীর নাম হয় আবার দয়া নদী, যেটা এখনো সেই দয়া নদী নামেই বিখ্যাত। তো আগে ছিল কিন্তু সেটা ব্লাড রিভার। তো এরপর 10-15 মিনিট ছিলাম ওখানটায়। এবার যাব লিঙ্গরাজ মন্দির। তো এই মন্দিরের ভিতর মোবাইল বা ফটোগ্রাফি বারণ ছিল, তাই ডিটেলসে তোমাদের দেখাতে পারলাম না। এটি ভুবনেশ্বরের সবথেকে পুরানো পবিত্রতম মন্দির। আর এটি 2015 সালে সার্ভে অনুযায়ী ভুবনেশ্বরে কিন্তু 728টি মন্দিরের মধ্যে এটি একটি অন্যতম মন্দির। ভুবনেশ্বরে কিন্তু মন্দিরের শহরও বলা হয়, মানে ঈশ্বরের শহর, যেহেতু এর নামের মধ্যে ঈশ্বরও আছে। এই লিঙ্গরাজ মন্দির নাম হলেও এখানে কিন্তু শঙ্কর দেবতা হরিহর নামে দর্শন দিয়েছেন। ওই হরিহর হচ্ছেন শিব ও বিষ্ণু।
তো শিবলিঙ্গ এখানে নেই, কিন্তু অনেকে ভাববে লিঙ্গরাজ মন্দির মানে শিবলিঙ্গ আছে, কিন্তু এই মন্দিরে কিন্তু কোনো শিবলিঙ্গ নেই। এখানে শঙ্কর ভগবানের শালগ্রাম আছে, তো এটারই পুজো করা হয়, কোনো লিঙ্গরাজ কোনো শিবলিঙ্গ নেই এখানটায়। শিব এবং বিষ্ণুকে পূজা একসাথেই করা হয়, মানে তুলসী পাতা এবং বেল পাতার একসাথেই পূজা করা হয়। এটা কিন্তু স্পেশালিটি এই মন্দিরে। তো এই মন্দিরের ক্যাম্পাসে 108টার বেশি মন্দির আছে, পুরীর মন্দিরের মতো। যেরকম মেন মন্দির জগন্নাথ মন্দির থাকে, বাকি সবাই বাকি আশেপাশে সব ছোটোখাটো মন্দির থাকে, সেরকম এই মন্দিরেও লিঙ্গরাজ মন্দিরেও মেন মন্দির থাকে, যেটা শঙ্কর দেবতার শালগ্রাম আছে, আর বাকি আশেপাশে বিভিন্ন দেবতার মন্দির আছে। পুরো পুরী মন্দিরের ডুপ্লিকেট বলতে পারো। এর বাইরে পুকুরটা দেখো, পুরো চারদিকে ছোট ছোট মন্দিরে ভর্তি। এখানে কিন্তু আগে শিবলিঙ্গ ছিল, কিন্তু ওই লোকাল লোকেরা বলে নাকি শিবলিঙ্গ চুরি হয়ে গেছে। তখন থেকে এই যে ছোট ছোট মন্দিরগুলো আছে পুকুরের সাইডে, এইগুলোতে কিন্তু কোনো শিবলিঙ্গ আর নেই, তো এমনি নর্মালি পড়ে আছে। স্থানীয় লোকের যে মুখে যেটা শুনলাম সেটাই বললাম, এর কারণ স্পেশালি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবার যাবো খণ্ডগিরি উদয়গিরি। তো দু ভাই কিন্তু আগে একসাথে ছিল, বহু বছর আগে এটা একটাই পাহাড় ছিল। আগে তো ভুবনেশ্বর জঙ্গল ছিল, তখন এটা একসাথেই ছিল, আর এখন আলাদা হয়ে গেছে, কারণ দু ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে আছে। এটা মোটেও নয়, জাস্ট জোকসে পার্ট। এখানকার মধ্যে বেশি উঁচু ছিল কিন্তু উদয়গিরি, সানরাইজ হিলও বলা হতো একে। এই যে ভুবনেশ্বরের বেশিরভাগ মন্দির নির্মাণের জন্য এখান থেকেই পাথর নিয়ে যেতে হতো, তো রাজারা এখান থেকেই পাথর কেটে নিয়ে যেত, তাই এখানে পাথর নিয়ে যাওয়ার জন্য রাস্তা দরকার ছিল, তাই দুটো পাহাড়ের মাঝখানে রাস্তা হয়ে গেছে। তো সেই তখন থেকেই কিন্তু পাহাড় দুটিকে এই রাস্তায় আলাদা করে রেখেছে। তো প্রথমে উদয়গিরি যাচ্ছি। উদয়গিরিতে অনেক কেভ আছে, সিঁড়িগুলোও দেখো খুব দারুণ, ভালোভাবে সিঁড়িগুলো তৈরি করেছে। 18টি গুহা আছে, তবে খণ্ডগিরিতে 15টি গুহা আছে। তো এই গুহাতে আগেকার দিনে মানুষরা থাকতো, কেউ বলে জৈনরা থাকতো। তো এই আলাদা আলাদা নাম কিন্তু আছে এই গুহাগুলোর। দেখো খণ্ডগিরিতে একটা জৈন মন্দিরও দেখা যাচ্ছে। এই যে উদয়গিরিতে হাতি গুহা হচ্ছে বেশ জনপ্রিয়। এবার যাবো খণ্ডগিরিতে কিন্তু সিঁড়িগুলো বেশ খাড়া। সব থেকে উপরে আছে জৈন মন্দির, যেটা আগেই বলেছিলাম। আগে বেশিরভাগ সময় জৈনরা বেশি থাকতো। আর এই প্রত্যেকটা গুহার কিন্তু আলাদা স্পেশালিটি আছে, এবং আলাদা নাম যেরকম আছে আলাদা স্পেশালিটিও আছে। এবার যাব সেই ভুবনেশ্বরের ফেমাস নন্দনকানন, মানে যেখানটায় ভারতবর্ষের একটি অন্যতম চিড়িয়াখানা বলতে পারো। তবে আমি আগেই বলে দিই, চিড়িয়াখানা যেতে আমার মোটেও ভালো লাগে না। তো যত চিড়িয়াখানা আমার কাছে বোরিং লাগে, খুব বোরিং লাগে। চিড়িয়াখানা যেতে আমার ঘুরতে পড়লেও ভালো লাগে না, যেহেতু প্যাকেজে ছিল তাই যেতে বাধ্য হয়েছি। বেশি টাইম ধরে আমি ঘুরিনি, বসে বসে কাটিয়ে দিয়েছি। তো জন্তু জানোয়ার কিছু দেখেছি, পশু পাখি দেখেছি। আর চিড়িয়াখানা বেশি আর কি দেখার আছে, বাচ্চাদের জন্য স্পেশাল আছে, আর বড়দের জন্য এটা যেটা সাফারি যেটা আছে সেটা খুব ভালো বড়দের জন্য। বাচ্চাদের জন্য পার্কও আছে। এটা ভারতবর্ষের সব থেকে বড় জু, খুব বড় একটা এরিয়া। এটা হেঁটে হেঁটে শেষ করতে পাহাড় সব ব্যথা হয়ে যাবে। তোমরা গাড়ি ভাড়া করেও ঘুরতে পারো। তো সাফারিরও ব্যবস্থা আছে পার্কে। এই গাড়ি করে ঘুরলে মানে পুরো সামনাসামনি পশুকে দেখা যাবে, মানে বাঘ সামনে ঘুরছে, যেরকম সিনেমায় দেখতে পাবো বাঘ সামনে ঘুরছে, তোমরা গাড়িতে আছো, সিংহ বা বাঘেরা তোমাকে ঘিরে আছে। তো সেটা একটা আলাদা। আর আমি যাইনি, তো ওটিডিসি রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। এটা কিন্তু আলাদা পয়সা দিতে হবে, এটা কোনো প্যাকেজের মধ্যে পড়ে না। তো এর আলাদা ভাগ আছে, তোমরা যেরকম মিল নিতে চাও সেরকম পয়সা দাও। হাতে বেশি টাইম ছিল না, টাইম হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম, হালকা বৃষ্টিতেও নন্দনকানন থেকে বেরিয়ে পড়লাম এবার কোণার্কের উদ্দেশ্যে। সেই কোণার্ক কিন্তু, এই কোণার্কের হিস্ট্রি অনেক, তো এত বড় ইতিহাস একটা ভিডিওতে করা যাবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সংক্ষেপে ইতিহাসটা বলে দিচ্ছি। কোণার্কের সূর্য মন্দিরের ভিউটা দেখো, দারুণ লাগছে। সিংহ এখানে গর্বের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়, আর এখানে 7টা ঘোড়া নাকি ছিল, যেটা ইতিহাসে কথিত আছে। আর এই পাথর দিয়ে আটকানো দরজা, আর এই দরজার ভিতরে কিন্তু কিছু নেই, এখন এখানে পূজা পাঠ কিছু হয় না। তো কথিত আছে নাকি এখানে হিন্দু মুসলিমে যখন দ্বন্দ্ব হয়েছিল, তখন নাকি এখানে যে সূর্য দেবতা ছিল, সূর্য দেবতাকে হিন্দুরা নিয়ে পালিয়ে যায়, তখন থেকে এখানে কিন্তু আর পুজো পাঠ হয় না। জাস্ট কথিত আছে, জানি না এরা অরিজিনাল কারণ। আর এখানে 12 জোড়া চাকা আছে, 4টি দরজাই এখানটা আছে, 4টি দরজাই এখন বন্ধ। লর্ড কার্জন কিন্তু তখন এটা বন্ধ করেছিলেন, কারণ এই মন্দিরের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছিল, তাই লর্ড কার্জনই এই মন্দিরের দরজাগুলো বন্ধ করেছিলেন, তখন থেকে এই দরজাগুলো বন্ধ আছে। তো অনেকে বলে নাকি এখানে সুনামির জন্য এই মন্দিরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আবার কেউ কেউ বলে পর্তুগিজরা এসে মন্দিরের অবস্থা খারাপ করে দিয়েছে। তো বিভিন্ন রকমের বিভিন্ন কারণ আছে। আবার কেউ কেউ বলে এই পাথরটা ভালো ছিল না, তাই পরিবেশের চাপে কোণার্ক মন্দিরটা ধ্বংস হয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের বিভিন্ন কারণ আছে। মন্দিরের অবস্থা কিন্তু খুবই খারাপ, ধ্বংসের পথে প্রায় চলছে। আর মন্দিরের পাথর সেই খণ্ডগিরি উদয়গিরি থেকেই এসেছিল কিন্তু। আর এই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা নরসিংহদেব 1255 সালে। এই মন্দিরটি তৈরি করেছিল 1200 শ্রমিক 12 বছর ধরে। তো এই মন্দিরের প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা কারুকার্য, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা ইতিহাস বলে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তো এইগুলো জানতে হলে তারা 12 বছর ধরে তৈরি করেছে, আর তুমি 12 মিনিটে জানতে পারবে সেরকম তো নয়। এই মন্দিরে 12 জোড়া চাকা আছে, আর প্রত্যেকটি চাকা আলাদা আলাদা ইতিহাস আছে। আর এই মন্দিরে 6 নম্বর চাকা আমাদের ভারতীয় মুদ্রার নোটে দেখতে পাবে, 10 টাকা 20 টাকা নোটে যে চাকাটা দেখা যায়, এই 6 নম্বর চাকা। আর আগেকার দিনে কিন্তু এই চাকাগুলো দেখে
সেখানকার মানুষ সময় নির্ধারণ করতো, তাদের একটা প্রসেস ছিল। আর এইখানটায় সূর্য উদয় প্রথম দেখা যেত বলে এখানে এখানে সূর্য মন্দিরও বলা হয়। আর এটা একটা অসম্পূর্ণ মন্দির। এবার যাব আমরা চন্দ্রভাগা সি বিচ। তো এইখানটা কিন্তু আলাদা ইতিহাস, আর এখানকার ইতিহাস সেই কোণার্কের সূর্য মন্দিরের সাথেই যুক্ত। তো আগে সেই এই যে চন্দ্রভাগা বীচটা কোণার্ক মন্দিরের খুব কাছে ছিল, ভৌগোলিক কারণে তোমরা জানো সমুদ্র পিছিয়ে গেছে, তাই কোণার্ক থেকে চন্দ্রভাগা বীচটা অনেকটা দূরে। তো এই চন্দ্রভাগা বীচটা কেন হলো? কোণার্কের সূর্য মন্দিরের কাছে বহু বছর ধরে একটা নদী ছিল, চন্দ্রভাগা নদী। তো সেই নদীতে বছরে একবার জল আসতো, সরস্বতী পূজার আগের দিন মনে হয় জল আসতো, যেটা গাইডেড ইনফরমেশন অনুযায়ী। তো ভাবো নদীর স্পেশালিটিটা কি। তো কিছু সময়ের পরে ওই নদীতে আর জল আসে না, তাই নদী শুকিয়ে গেছে। আর সেই নদীর কথা যাতে সবাই মনে থাকে, তাই স্থানীয় লোকেরা এই যে বীজটাকে চন্দ্রভাগা বীজ নাম দিয়ে দিয়েছে। আসলে এটা বঙ্গোপসাগর, যেটা পুরীও সেই বঙ্গোপসাগরের। তো সেখানে যেরকম পুরীর নাম দিয়েছে, পুরী বীচ বলে দিয়েছে, আর এখানে সেরকম চন্দ্রভাগা বীচ। তো এটার একটা খুব সুন্দর জায়গা। আর এই যে এখানে এই বীচে কিন্তু স্নান করা নিষিদ্ধ আছে, কারণ এই জলের ঢেউগুলো খুব বেশি। সূর্যের প্রথম কিরণ কিন্তু এই চন্দ্রভাগা বীচেই পড়ে। কোণার্ক মন্দির ও চন্দ্রভাগা নদী একসাথে ছিল, তাই সেখানটাও বলেছিলাম যে প্রথম সূর্যকিরণ পড়ে, এর ক্ষেত্রেও সেম বলছি। কিন্তু ভৌগোলিক কারণে পিছিয়ে গেছে, তো কিছু করার নেই। তারপর গেছিলাম রামচন্ডী মন্দির, সেখানেও কিন্তু মোবাইল বারণ ছিল, তাই বেশি ইনফরমেশন নেই, মোটামুটি করে ঘুরে চলে এসেছি। আর সেখানে সন্ধ্যার টাইমে পৌঁছেছিলাম, তাই বেশি ঘুরিও নি। সেখান থেকে বেরিয়ে গেছিলাম স্যান্ড আর্ট, যেটা আমাদের ট্যুরের প্যাকেজের লাস্ট ডেস্টিনেশন। তো স্যান্ড আর্ট মানে বালি দিয়ে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করা হয়েছে, বালি দিয়ে বিভিন্ন রকম কারুকার্য করা হয়েছে। আর এটা সুদাম প্রধান সমুদ্রের বালি দিয়ে এবং সমুদ্রের জলকে সাহায্য নিয়ে এই স্যান্ড আর্টগুলো করা হয়েছে। বিভিন্ন দেখো হাল্ক দেখা যাচ্ছে, কিংকং, খুব ভালো স্যান্ড আর্টটা কিন্তু স্পেশাল। এই মিউজিয়ামের টিকিট হয়তো 30 টাকা। তো খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স কিন্তু এই ঘোরার মধ্যে পাওয়া গেল। আমরা সকাল 6:30 বেরিয়েছিলাম, এখন প্রায় 7টা মতো বাজে। এই যে 12 ঘন্টা 12.5 ঘন্টা খুব ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি এই ওটিডিসির বাসের জন্য। আর সার্ভিসও খুব দারুণ ছিল, গাইডটাও খুব দারুণ ছিল। আজকের ব্লগটা হয়তো একটু বড় হয়ে গেল, কারণ সবগুলো জায়গার ইতিহাস সম্বন্ধে বলেছি। ইতিহাসগুলো সংক্ষেপে বলেছি, কিন্তু ইতিহাস তো একটু জানারও দরকার। ঘুরতে গেছি, শুধু ঘুরলে হবে না, ইতিহাসটাও জানতে হবে। দেখাবে তাহলে নেক্সট ব্লগে। আর সবাই ভালো থাকবে।